ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ক্লাস 7-এর ম্যাথের আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 1.2 নিয়ে আলোচনা করব। যে এটা দেখতে পাচ্ছেন যে অনুশীলনী 1.2। তো এখানে প্রথম দিকে যে ম্যাথগুলো আছে, যে প্রথম পৃষ্ঠা 1 থেকে 9 পর্যন্ত যে 9টা ম্যাথ আছে, আজকের ভিডিওতে আমরা এই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে এই ম্যাথগুলো করার আগে এই চ্যাপ্টারে কিছু ছোটোখাটো ডেফিনেশন বা কিছু টার্ম জানার প্রয়োজন। তো সেগুলো আমরা ম্যাথ করার সময় ওগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে ম্যাথটা 289 বাই 361 এত এর বর্গমূল কত। তো আমরা অনুশীলনী 1.1 থেকে জেনে আসছি বর্গ এবং বর্গমূল কি। তো আমি এখানে তারপরে একটু ছোটো করে আলোচনা করতেছি। যেমন উদাহরণ ছিল 2 গুণ 2 ইকুয়াল 4। তো এখন আমরা যদি কোনো সংখ্যাকে ওই সেম সংখ্যা দিয়ে গুণ করি, তো গুণ করার পরের যে গুণফলটা পাবো সেটা হচ্ছে বর্গ, মানে যে গুণফলটাকে বলা হয় বর্গ। আর যাকে আমরা সেম সংখ্যা দিয়ে গুণ করলাম সেটা হচ্ছে বর্গমূল। যেমন এইখানে যেমন 4 যদি আমরা চিন্তা করি, 4 হচ্ছে 2-এর বর্গ হচ্ছে 4, আর 4-এর বর্গমূল হচ্ছে এই 2, মানে 4-এর বর্গমূল হচ্ছে 2। এটা একটু লিখে দিচ্ছি বোঝার সুবিধা। এটা হচ্ছে বর্গমূল। আর 2-এর বর্গ হচ্ছে কত? 2-এর বর্গ হচ্ছে 4। তো এই হচ্ছে বর্গমূল এবং বর্গ এইটা। তো এই যে এইখানে যে ম্যাথটা আছে 289 বাই 361 এত বর্গমূল। তো এটা আমরা সমাধান করি যে 1 নম্বরে যে 289 বাই 361। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যে বর্গমূল বের করার নিয়ম হচ্ছে যে এখানে আমাকে রুট দিতে হবে। তো এখানে যদি আমি উভয়ের উপর রুট দিই তখন এটা বর্গমূল হয়ে গেল। তো এখন এই বর্গমূল করার জন্য আমাকে কিছু এই যে নামতা এই বিষয়গুলো জানতে হবে। তো এখানে এতগুলো নামতা তো আমার মনে রাখা সম্ভব না, তবে একটু মেন যে মানে কিছু যে মনে রাখি সেই ক্ষেত্রে আমরা এই মানগুলো সহজে বের করতে পারবো। যেমন এখানে আমি 10-এর যদি স্কোয়ার করি বা 10কে যদি 10 দিয়ে গুণ করি তখন হয় কত? 100। আবার 20, মানে এগুলো হচ্ছে সহজ মনে রাখা, এই জন্য এটা দিয়ে বোঝাচ্ছি। 20কে যদি 20 দিয়ে গুণ করি তখন হয় 400। তো এখন দেখেন এইখানে উপর আছে 289, নিচে আছে 361। তো এই দুইটা মান কিন্তু 100 আর 400 এর মাঝখানে আছে, মানে এর ভিতরে আছে। তার মানে আমরা যে বর্গমূলটা উপরে বা নিচে পাবো এটা অবশ্যই এই 10 আর 20 এর মাঝামাঝি, মানে এর ভিতরে থাকবে। তো এখন দেখেন এই যে নিচের যে মানটা, মানে হরের যে মানটা সেটা হচ্ছে 361। এটা কিন্তু মানে 400-র খুব কাছাকাছি। তো এটাকে আমরা 19 গুণ 19 দিয়ে গুণ করে দেখি। 19 গুণ 19, তো এটা 19 আর 19 গুণ করলে এই 361 হয়। তা আবার এই 289 এটা হচ্ছে ধরেন 400-র মাঝামাঝি একটু বড়। তো এটাকে আমরা ধরেন মাঝামাঝি যদি হয় 400 আর 200, 400 আর 100 এর মাঝামাঝি যদি হয় সেই ক্ষেত্রে মানটা হবে হচ্ছে এই 10 আর 20-এর মাঝামাঝি 15-র মতো। যেহেতু আর একটু বড় তার মানে আমরা এটাকে 16 বা 17 দিয়ে গুণ করতে পারি। আমরা 17 দিয়ে গুণ করি, 17 গুণ 17। তো 17 আর 17 গুণ করলে হয় 289। তো এটা আপনার ক্যালকুলেটরে সহজে গুণ করে দেখতে পারেন বা ম্যানুয়ালি গুণ করেও দেখতে পারেন। তো এখন আমি এটা সহজে কিন্তু লিখতে পারি যে এত এর বর্গমূল ইকুয়াল, এখানে উপরে লিখতে পারি 289-এর পরিবর্তে আমরা লিখতে পারি যে এটা মানে 17 গুণ 17, আর এই পাশে লিখতে পারি 19 গুণ 19। তো এটা বোঝানোর জন্য কিন্তু লিখতেছি, এত কিছু আপনাদের লিখতে হবে না। দেন হচ্ছে 17 স্কোয়ার আর নিচে হয় 19 স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা মানটা পাবো, অ্যান্সারটা হবে কত? 17 বাই 19। এটাই কিন্তু অ্যান্সার। তো এখানে দেখেন যে এখানে খ নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো 2 নম্বর যে ম্যাথটা আছে 1.1025 এতের বর্গমূল কত। তো আমরা এই অনুশীলনী 1.1 থেকে আমরা একটা পূর্ণ সংখ্যার বর্গমূল কীভাবে বের করতে হয় সেটা আমরা বের করছি, যে গুণনীয়কের সাহায্যে কীভাবে বের করতে হয় বা ভাগের সাহায্যে কীভাবে বের করতে হয় সেটা ছিল পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে হচ্ছে দশমিক। তো এটার ক্ষেত্রে বর্গমূলটা আমরা বের করা শিখিনি, তো এখন সেটা শিখে ফেলবো। যদি ধরেন এরকম হয় যে এখানে আছে কত 1.1025, তো এই দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো আমরা যে দশমিকের পর থেকে জোড়া আমরা উপরে ভাগ করলাম, মানে উপরে গ্রুপ করলাম, এবং দশমিকের আগের যেগুলো আছে সেগুলো জোড়া করতে হবে। তো এখানে তো জোড়া নাই, একটা সংখ্যা আছে, মানে একটা অঙ্ক আছে, তো এখানে একটাকেই এইভাবে রাখলাম। তো এখন আমরা ভাগ করব। তো 1কে যদি আমরা কোনো কিছুর বর্গ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে 1 লিখব। 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। এখানে যদি আমরা 2 কিন্তু লিখতে পারবো না, কারণ 2 আর 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে 4 হয়ে যায়। এটা তো 1-এর চেয়ে বেশি হয়ে যায়। এই কারণে আমরা
এখানে যে সংখ্যাটা থাকবে যে বা যে ভ্যালুটা থাকবে সেটার চেয়ে বড় হওয়া যাবে না, সেটার সমান বা তার কাছাকাছি হতে হবে। তো এখন 1কে 1 দিয়ে গুণ করলাম, 1 পেলাম। এখন আমরা এটা কিন্তু সমান সমান যেহেতু কিছুই থাকে না, তো এখন এরপর আছে কি দশমিক। তো এরপরে কি আছে, দশমিক আছে। তো 1-এর পরে যেহেতু দশমিক আছে, দশমিকটা যখন চলে আসবে এই পূর্ণ সংখ্যার পরে, তখন এইখানে দশমিকের পরে আসলে এখানে একটা দশমিক দিতে হবে, দেন আমরা এই পরের মানগুলো লিখতে পারবো। তো দেন হচ্ছে এই দশমিকের পরে এখানে দশমিকটা দিয়ে দিলাম, আর এখানে আমি একটা টান দিলাম। এই 1-এর ডবল, এটা কত হয়, 1-এর ডবল হচ্ছে 2, এখানে লিখলাম 2। আর এই যে পরের যে জোড়া সেটা আমি এখানে নামাই নিয়ে আসলাম 10। তো এখন এই 2-এর পরে যদি আমি ধরেন 1 দিই, ধরেন 2 তারপরে দিলাম 1, তো এটাকে যদি আমার আবার 1 দিয়ে গুণ করি কত হয়, 21 হয়। তো এখানে আছে কিন্তু 10, তার মানে এখানে এইটার কিন্তু যাচ্ছে না। আমি যে 1ও যদি লিখে এখানে, সেটাকে আবার 1 দিয়ে গুণ করলে কিন্তু 21 হয়ে যাচ্ছে, 10-এর চেয়ে বেশি। তার মানে এই 10-এর ভিতরে কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না। তার মানে এই জোড়াটাকে আমি আবার এখানে বসাবো 25, এই জোড়া বসাইলাম। আর আবার যেহেতু আরেকটা জোড়া নামাই নিয়ে আসলাম, তো এখানে একটা শূন্য দিতে হবে। দেন হচ্ছে এখানে যে শূন্যটা দিলাম এইখানেও সেই শূন্যটা দিতে হবে। এখন দেখেন এখানে হলো 1025 আর এখানে হচ্ছে 20। এখন কোন সংখ্যাটা এরপরে 20-এর পরে কোন অঙ্কটা বা কোন সংখ্যাটা বসালে এবং সেম সংখ্যা দিয়ে গুণ করলে এই 1025 হয়, সেটা আমাকে চেক করতে হবে। ধরেন এইখানে যদি আমি দেই, ধরেন 5 যদি দিই, তো আপনারা এগুলো করতে করতে কিন্তু আপনাদের শেখা হয়ে যাবে বা আপনারা বুঝতে পারবেন যে কোনটা দিতে হবে। এখানে আমি 5 দিলাম, তো এখন আমার তাহলে এখানে হয়ে গেল 205। এটাকে যদি আবার আমি 5 দিয়ে গুণ করি তখন কত হয়, 5 5 25-এর 5, হাতে আমার 2, তার মানে 5 0 0 আর হচ্ছে 2 হচ্ছে 25 বসে এখানে, আর 5 2 গুণে 10। দেখেন এইটা আর এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এইখানে আমি 5 দিয়ে গুণ করলে আর বাকি যে 5টা দিয়ে গুণ করবো সেই 5টা, এই যে নিচের যে 5টা সেটা আসবে এইখানে বসবে। আর তাহলে এখানে কত হলো, 1025। এই দেখেন মিলে গেল। তার মানে এইখানে অ্যান্সারটা হচ্ছে কিন্তু এই যে 1.05, এটা কিন্তু হচ্ছে আমার 1.1025-এর বর্গমূল। তার মানে এখানে অ্যান্সার হবে যে এটা। আর ক নম্বরের 1 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নম্বরটা। এখন 3 নম্বর যে ম্যাথটা আছে, একটি মূলদ সংখ্যা কত। তো এইটা করার আগে আমার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে, যে মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। তো এটা আমি একটু ছোট করে আমি আলোচনা করব। মূলদ আর হচ্ছে অমূলদ। তো মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বা p/q আকারে লেখা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যাকে p/q আকারে লেখা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরেন আমরা যদি এরকম করি যে 3 লিখি, তো এটা একটা পূর্ণ সংখ্যা, তো এটাকে কিন্তু p/q আকারে লেখা যায়। কারণ কোনো সংখ্যা যদি আমি লিখি তার নিচে কিছু নাই, মানে মনে মনে আমি 1 কিন্তু ধরতেই পারি, তার মানে 3/1, মানে ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করা যায়। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন ধরি আমরা এই 2 লিখলাম, এর উপরে রুট দিলাম। তো এখন এই যে মানটা, এই মানটা কিন্তু এরকম হবে, ধরেন যে যদি এই 1.56 তারপরে 3, তো এরকম কিন্তু যেতেই যদি থাকে কোনো মান, মানে দশমিকের পরে যদি নির্দিষ্ট না হয়, দশমিকের পরের মানগুলা মানে যেতেই থাকে, তখন সেটা হবে কিন্তু অমূলদ সংখ্যা। তো √2-এর যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 2-র উপর রুট চেপে সমান সমান দিই, তখন কিন্তু এরকম যেতেই থাকবে, কোনো লিমিট নাই। তো এই টাইপের মানগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ কোনগুলো, মূলদ হচ্ছে শূন্যও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ শূন্য একটা অঙ্ক, এর নিচে কিছু নাই, মানে আমি ধরতে পারি 1, তো তার মানে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তার মানে শূন্য সহ যত স্বাভাবিক সংখ্যা আছে যেগুলোকে আমরা ভগ্নাংশ লিখতে পারি, সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। যেমন ধরেন এখানে যদি আমরা এই 9/4 এটা লিখি, তো এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, ভগ্নাংশ আকারে আছে, বা এটাকে যদি আমরা বর্গমূল করি সেই ক্ষেত্রেও যদি রুটও থাকে 9/4, তার মানে উপরে হয় 3, নিচে হয় 2, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তো আর অমূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা হচ্ছে এই যেগুলা দশমিকের পরে মান এরকম যেতেই থাকে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যদি আমরা আরেকটু উদাহরণ দিই, যেমন আমরা জানি কি 2-এর বর্গ করলে হয় কত, 4, বা 3-এর বর্গ করলে হয় 9, 4-এর বর্গ করলে হয় 16, 4-এর বর্গ করলে হয় 16, 5-এর বর্গ করলে হয় 25। তো এখন
যদি কোনো এই বর্গ করলে যে সংখ্যা, এগুলো সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ, মানে এইগুলা যে সংখ্যাগুলোকে সেম সংখ্যা দিয়ে গুণ করলে, গুণ করার ফলে যে কোনো সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট থাকে, এই 4-এর উপর রুট, 9-এর উপর রুট, 16-এর উপর রুট, 25-এর উপর রুট, পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট দেওয়া হয়, তাহলে যে বর্গমূলটা পাবো বা যে সংখ্যাটা পাবো সেটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। আর এই পূর্ণবর্গ ছাড়া যে সংখ্যাগুলো, যেমন ধরেন এই 2 বা 3 বা এই যে 5 বা 6 বা 7, মানে এই পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলোর উপরে যদি রুট থাকে তখন সেটা কিন্তু অমূলদ সংখ্যা। তো এখন এখানে যে কোশ্চেনটা ছিল, যেমন একটি মূলদ সংখ্যা হলো, মানে এই যে তিনটার ভিতরে কোনটা মূলদ সংখ্যা, তো আমরা আলোচনা থেকে দেখলাম যে এই শূন্যকে আমরা 0/1 লিখতে পারি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। আবার 5কে আমরা ভগ্নাংশ করে 5/1 এটাও লিখতে পারি, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। আর এটা তো ভগ্নাংশ হিসাবে আসেই, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। তার মানে এখানে যে তিনটা আছে, তিনটাই কিন্তু একটা মূলদ সংখ্যা, তার মানে এটার আনসার হচ্ছে এই ঘ। এরপরে যেটা 4 নম্বর যে কোশ্চেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। এই তথ্য থেকে 4 এবং 5 এই দুটা করতে হবে, এই 4 এবং 5। তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। তো একটি সংখ্যা, 4 নম্বর যেটা, একটি সংখ্যা যদি 10 হয়, অপর সংখ্যাটি কত? তো আমরা 10-এর যদি বর্গ করি, মানে 10কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 100। তো এখন বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। তো ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এই পাশাপাশি যে সংখ্যাগুলো, তার মানে অ্যান্সারটা হবে 10, 11 অথবা 9, 10। তো আমরা এই 10-এর স্কোয়ার করলাম, পেলাম হচ্ছে 100। এখন যদি আমরা 9-এর স্কোয়ার করি, 9 গুণ 9 করি, তখন পাবো কত? তখন পাবো হচ্ছে আমরা 81। তো এখন এখানে বলছে যে বর্গের অন্তর হবে 19। তো একবার বর্গ করলাম, পেলাম হচ্ছে 100, আবার 9কে বর্গ করলাম 81। তো এই 100 আর 81 এই দুটাকে যদি আমরা মাইনাস করি বা বিয়োগ করি, তখন এখানে কিন্তু 19 পাবো। তার মানে এই যে প্রথম কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। তো এখানে বর্গ, এটাও বর্গ এটাও বর্গ, দুটি বর্গের অন্তর পেলাম কত? 19। তার মানে একটি সংখ্যা যদি 10 হয়, অপর সংখ্যাটি হবে কত? 9। এই গ নম্বর অ্যান্সার। এরপরে 5 নম্বর যেটা আছে, সংখ্যা দুটি বর্গের যোগফল। বর্গের যোগফল কত? বর্গের যোগফল, তো সংখ্যা দুটি আমরা পেয়ে গেছি যে একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 10। তো বর্গের যোগফল, তো এই 9-এর বর্গ করলে আমরা পেলাম কত? 81, বা 10-এর বর্গ করলে পেলাম হচ্ছে 100। তো যোগফল কত হবে? 181। দেখেন এই যে এখানে আছে কিন্তু 181, তার মানে এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। তো তারপরে আছে কি যে 6 নম্বর যেটা, 0.01 এত এর বর্গমূল নিচের কোনটি? পয়েন্ট, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন মানে হচ্ছে আমরা যে দশমিকের যে ক্যালকুলেশনটা শিখলাম সেটা, যেমন 0.01 এটার বর্গমূল নির্ণয় করতে। তো বর্গমূল মানে কি? আমার ভাগের সাহায্যে করতে হবে। তো দেখেন এই দশমিক আগে যেহেতু কিছু নয়, দশমিকের আগে, তো দশমিকের পর থেকে স্টার্ট, মানে তার মানে এই দশমিকটা এখানে দিয়ে দিলাম। এখন দশমিকের পরে আছে 0.1। তো এই কোনো সংখ্যার আগে যদি 0 থাকে, তার মানে এটার কোনো ভ্যালু নাই, তার মানে ধরেন এখানে আছে 1। তো 1-এরকে কতর বর্গ হিসেবে আমরা এটা লিখতে পারি? 1-এর যদি আমরা বর্গ করি, তো 1-এর যদি বর্গ করি তাহলে তো কিন্তু 1 হয়, তার মানে এখানে লিখবো 1, আর 1-এর বর্গ করলে পাবো কত? 1। তার মানে এখন কিন্তু আর কিছু থাকতেছে না, তার মানে এই যে এইটা হচ্ছে এটার অ্যান্সার। এই যে 6 নম্বর যে ম্যাথটা আছে, 6 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নম্বর, মানে 0.1। তো এরপর আছে 7 নম্বর, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা কত হবে? তো এখন এই যে একক স্থানীয় অঙ্ক, তার মানে যে কোনো সংখ্যা তার সর্বডানের দিকের যে অঙ্কটা সেটা হবে 2 বা 8। তো 2 যদি হয়, ধরেন 2-এর যদি আমরা বর্গ করি, 2-এর বর্গ করলে কত হয়? 2-এর বর্গ করলে হবে 4। আবার 8-এর যদি বর্গ করি, 8 8 কত হয়? 64। তার মানে এখানেও ডান পাশে আছে 4, আর এখানে তো একটাই সংখ্যা বা একটাই অঙ্ক, এটা হচ্ছে কত? 4। তার মানে আমরা এটাকে লিখতে পারি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে অবশ্যই 4 হবে, কারণ আমি যেখান থেকে দেখলাম কিন্তু 4। তো তারপরে যেটা আছে 8 নম্বর, তো 8 নম্বরে দেখেন এখানে দেওয়া আছে কি, 8 নম্বর যে ম্যাথটা এখানে দেওয়া আছে এই 3 7 5 7 3 এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ পাওয়া যায়?
পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা জানি যে এই সংখ্যাগুলো অবশ্যই জোড়া জোড়া আমার প্রয়োজন। তো এখন দেখেন এই 3-এর যে জোড়া এই আছে কিনা, 3 এখানে আরেকটা 3 আছে, মানে 3-এর জোড়া আছে, এই 7 আরেকটা জোড়া আছে, 7-এর জোড়াও আছে, মানে এই 3-এর জোড়া আছে, এই 7-এর জোড়া আছে। এখন শুধু বাদ থাকলো 5-এর কিন্তু কোনো জোড়া নাই। তো আমি যদি এই যে সংখ্যাগুলি আছে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলেও 5-এর জোড়া হয়ে যাচ্ছে, আবার 5 দ্বারা যদি ভাগও করি তাহলে এই 5টা কেটে যাচ্ছে। তো কেটে গেলে বাকি যে সংখ্যাগুলো থাকবে ওগুলো দিয়ে একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তার মানে যদি এই সংখ্যাটাকে আমরা 5 দ্বারা গুণ অথবা ভাগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তার মানে অ্যান্সার হচ্ছে 5। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো এই ম্যাথটা কিন্তু আমরা পারবো আশা করি, কারণ মূলদ অমূলদ আমরা আলোচনা করে আসছি। যে দেখেন এখানে এই ডান দিক থেকে আসি, যে 25-এর যদি আমরা বর্গ করি তাহলে 25 বর্গমূল করি তাহলে 25-এর বর্গমূল করলে আমরা পাবো কিন্তু 5, কারণ 5 5 25। আবার যদি 16-র বর্গমূল করি 16, তো 16-র বর্গমূল করলে কত পাবো? 4 পাবো, কারণ 4 4 16। 9-এর বর্গমূল করি যদি আমরা 9-এর বর্গমূল করলে 3 3 9। তো এটাও ঠিক আছে। এই তার মানে এটাও একটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। যেহেতু এগুলাকে আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু √2 যেটা মানে √2 এটাকে কিন্তু আমরা এইভাবে এটাও পূর্ণবর্গ সংখ্যা না। আর এই 25 16 9 এই সবগুলাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তো তার মানে এটার উপরে যদি আমরা রুট দেই তখন যে মানটা পাবো দশমিকের পরে এরকম যেতেই থাকবে। ধরেন এইখানে সামথিং হবে, ক্যালকুলেটর দিয়ে দেখবেন 1 বা 2 যাই কিছু হলো, পরে দশমিকের পরে যে এটা অসীম পর্যন্ত যেতেই থাকবে। তো দশমিকের পরে যদি মান অসীম পর্যন্ত যেতে থাকে তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। তার মানে এখানে হচ্ছে √2 সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই অনুশীলনী 1.1-এর এই যে 9টা ম্যাথ এগুলো আমি একটু আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরের ভিডিওতে আমরা এই পরের যে ম্যাথগুলো আছে এই 10 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা লাইক দিলে যারা নতুন দর্শক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।